সংবিধানে যে নির্বাচন নাই সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকে আসছিল, মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নিবেন সেটা কিন্তু আপনি সরে আসার কোনো পথ নাই। আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন তিনি শেখ হাসিনা। শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারা চিহ্নিত হবেন। শুধুমাত্র যারা উপভোগ করবে ক্ষমতা তা না, যারা সহায়তা করবে তারাও ওইটার ভিতরে পড়বে। সুতরাং পরিস্থিতি কঠিন। আপনি আইনগতভাবে সংবিধানে হাত দিতে পারবেন না, আপনি বেআইনি ভাবে ঢুকে বসে যেতে পারেন, চালাইতে পারেন। যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না, এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন, এবং যা চান তাই করতে পারবেন। এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। মেজর আক্তার, বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে আমি যখন লোকজন খুঁজতে যাই, আমি স্ট্যান্ডিং কমিটিতে দেখি মুজিবুর রহমান সরোয়ার। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই তখন আমি দেখি আব্দুল আউয়াল মিন্টু। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই আমি দেখি গোরখোদক আব্বাস। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই আমি দেখি সালাউদ্দিন এবং আমি খসরু মাহমুদ, সো এন্ড সো ফোর্থ। এখন তাইলে কি সাবজেক্টটা প্রেডিক্টেবল হয়ে গেল না? আপনি বলছেন একটা দল, আপনি বলছেন আক্তার ভাই, আপনি বলছেন একটা দল পলিসি নির্ধারণ করবে। এখন আপনি যদি আমাকে বলেন ভাই আমি পলিসি নির্ধারণ করব, বাংলাদেশে চাঁদা বিরোধী একটা পলিসি নির্ধারণ করব, ওই চাঁদা বিরোধীর যে কমিটি করছি, চাঁদা বিরোধীর পলিসির প্রথম ব্যক্তি হবে গোরখোদক আব্বাস আর শাহজাহান খান, তাইলে তো আমরা এমনি বুঝে পাচ্ছি যে আপনি কোন চাঁদা বন্ধ করবেন ভাই। এই সংস্কার হলে এখন আওয়ামী লীগ যারা আছে বাইরে তাদের কথা বলে লাভ নাই। ক্ষতি হবে কার? সংস্কার হলে একচ্ছত্র যে আধিপত্য ক্ষমতার, সংবিধানে যেভাবে ক্ষমতাটা যেভাবে আছে কক্ষিগত করা, সেইখান থেকে ক্ষমতাটা কক্ষিগত থাকবে না, পাওয়ারটা ভাগ হয়ে যাবে। প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলনেতা এবং দলপ্রধান তিনটে একসাথে হতে পারবেন না। এই বিষয়গুলি সংস্কার আসে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় দল, দলের ব্যক্তিগণ। সে কারণে রাষ্ট্রের ক্ষতি নেই, জনগণের ক্ষতি নেই। আমি আবারও বলছি, তাহলে তারা চাচ্ছেন না শুধুমাত্র তাদের নিজেদের জন্য, রাষ্ট্র এবং জনগণ নিয়ে ভাবলে এই সংস্কারে কোনো আপত্তি থাকার কথা নয়। যে আজকে এই যে জেনারেশনটা আসছে এবং তাদেরকে আমাদের গ্রহণ করা উচিত, তাদেরকে আমাদের, এখন তারা যদি লাইনচ্যুত হয় বা কিছু, তাহলে সেটা আমরা বুঝাবো যে হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড। আমি শুরু থেকেই তাকে বাদ দিয়ে দিব, সে যা তা, সে এইটা সেইটা, তারা চাঁদাবাজ, তারা দেশের ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী। আজকে তাদেরকে আমরা বলতেছি যে তোমরা আন্দোলন করে নাই, তারা বেআইনি কর্মকাণ্ড করছে, মব করছে, মব করে সরকারে তারাইছে, ভালো কথা, সরকারকে তারাইছে, মব করে করায় থাকে, তাহলে তো তারপরে যে সরকারটা আসলো সেটাও সেটার ফসল, এবং তার অধীনে যেটা নির্বাচন করে যেটা আসলো সেগুলো তো সবই ওই মবের পরে, যখন ছাত্রদের বেআইনি কর্মকাণ্ড করার পর যখন শেখ হাসিনা চলে গেল, তারপর যারা আছে তার কি সবই তো বেআইনি। তো আজকে যদি নির্বাচন করে যা ক্ষমতা আসছে তারাও তো বেআইনি হয়ে যাবে ওই হিসাব করে। তো আপনি আজকে যেভাবে দেশটা চলতেছে, একটা সময় যদি আসে, অ্যাডভার্স কোন সরকার যদি আসে, অ্যাডভার্স মানে এই প্রতিকূল একটা সরকার যদি আইসে পড়ে কখনো, আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর শেখ হাসিনা দেশে এসে সরকার গঠন করলো, করার পর কিন্তু সেই বঙ্গবন্ধু হত্যার বিচার বলেন, তারপরে সেই রাজাকারদের বিচার বলেন, যুদ্ধ অপরাধী, সেগুলো কিন্তু সে করেছে। তো আবার আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। সবাই সংবিধানের দোহাই দিয়ে চলতেছেন, সংবিধানের মধ্যে কেউ নাই। এই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই কথা বলা নাই। এই সংবিধানের ভিতরে বলা আছে কি সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করবেন, কোনো কারণে না হলে আরো 90 দিনের মধ্যে। তারপরে বলা নাই আপনার যখন মন চায় তখন নির্বাচন করবেন। তাহলে এই সংবিধানের দোহাই যদি আপনারা দেন, তাহলে সংবিধানে যে নির্বাচন নাই সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? এটা প্রশ্ন আসবে। গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকে আসছিল, তারপরে একটা বিতর্ক হইল কি যে নির্বাচনের আগে গণভোট, জামাতের দাবি ছিল
বিএনপি বলছিল নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। ফাইনালি নির্বাচন এবং গণভোট একই দিনে, এবং প্রেসিডেন্ট একটা আদেশ জারি করছে। সেই আদেশে বলা আছে 2টা শপথ নিতে হবে। একটা শপথ নেবে সংসদ সদস্য হিসেবে, আর একটা নেবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। তারেক রহমান সাহেব বারবার বলেছেন নির্বাচনের মধ্যে ধানের শীষে যেভাবে তোমরা সিল দিবা, একইভাবে গণভোটের পক্ষে হাতে ভোট দিবা। এবং বিএনপি জিতছে, আমি মনে করি তারেক রহমান সাহেবের ওই এক বক্তব্যে গণভোটে জয়লাভ করছে। যেই গণভোট আপনি মেনে নিয়েছেন, সবাই আইনের কথা বলেন, কিন্তু আপনি যেটা দলমত টোটাল বাংলাদেশ সবাই মেনে নিলেন, সব দল মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নিবেন, সেটা কিন্তু আপনি সরে আসার কোনো পথ নাই। আর যদি বলেন যে 2বার, এখন একটা কথা আসছে 2বার শপথ তো রাষ্ট্রপতি যে ডাইরেকশনটা দিচ্ছে তার ভিতরে আছে। কেউ কেউ বলেন সংবিধানে 2টা শপথ নাই, ওই সংবিধানের তো গণভোট আসে নাই। এটা তো জনগণের ডিজায়ার, সবার সম্মিলিত প্রয়াস, সবাই চাইছেন। রাজনৈতিক দলগুলো 8 মাস স্ট্রাগল কইরাও যখন সমাধানে আসতে পারেন নাই, তখন এটা গণভোটে গেছে, এবং গণভোটে যাওয়ার পর এখানে আসে। এখান থেকে আপনি সরে যাবার পথ নাই। এখন যদি আপনি সরে যান, আপনি 2/3 মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় আসছেন, তারা যদি ভাবেন আমি মানলাম না, মানলেন না, নো ম্যাটার। বাংলাদেশে তো নতুন কিছু না। বাংলাদেশে এরকম এমন হইতে যে নতুন না, এটা পুরনো, এরকম অতীতে হয়েছে। আপনি মানবেন না, মানবেন না। আপনি জনগণের প্রতিশ্রুতি দিচ্ছেন যে এটা গণভোটে যাবে, জয়যুক্ত হলে মেনে নিবেন। প্রতিশ্রুতি যদি না মানেন, না মানবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই প্রতিশ্রুতি আপনি না মানেন, তার যে কনসিকুয়েন্স কি হবে সেটা সময় বলবে। যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না, এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন। এবং যা চান তাই করতে পারবেন, এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। জামাত এবং এনসিপি তারা যে 11 দলীয় জোট করছে, এখানে একটা জিনিস লক্ষণীয় যে বিরোধী দল হিসাবে তারা জামাত কিন্তু আপনার সিঙ্গেল মানে নিজেরা শুধু নির্বাচন করে মাত্র 3টা সিট পেয়েছিল, আর জোটে গিয়ে বিএনপির সাথে একবার 14টা একবার 18টা পেয়েছে। 3টা সিট যে জামাত পাইতো, তারা 68টা সিট পেয়েছে। এটা অলমোস্ট প্রায় 23 গুণ। এটা কিন্তু বিশাল ডেভেলপমেন্ট। আর যে রেকর্ড আছে তাতে প্রায় 52-53টা সিটে 70 ভোট থেকে 5000 ভোট এই ব্যবধানে হারছে, এবং তাদের মোট ভোট কাস্টিং এর ভোট পেয়েছে 31%। এই 31% ভোটার জামাতকে যারা দিছে, তারা যে সবাই জামাত করে সেটা আমি যদি নাও বলি, বাট দ্বিদলীয় শাসন ব্যবস্থা দেখে সে কারণে তারা হয়তো তৃতীয় একটা শক্তি দেখতে চেয়েছিল। ক্ষমতায় আসতে পারেনি সেটা ভিন্ন কথা, তা নাহলে এত ভোট তাদের পাওয়ার কথা নয়। এখন যারা ভোট দিছে আশাবাদী হয়ে, সেই ভোটারগুলো কিন্তু মানসিকভাবে তাদের সাপোর্ট দিবে। মানে আপনি এবারের বিরোধী দলটা কিন্তু কাস্টিং ভোটের একটা বিরাট অংশের ভোটারদেরকে নিয়ে বিরোধী দল। সুতরাং তারা হয়তো চিন্তা করতেছে এইটা যে আমরা পার্লামেন্টে শুরু করব আমাদের যাত্রা, আমাদের বিতর্ক। পার্লামেন্টে বিতর্ক শুরু করবে, এবং গণতান্ত্রিক দেশ হিসেবে আমিও আশা করি পার্লামেন্টের থেকে বিতর্ক শুরু হোক কঠিনভাবে। এবং তারা একটা বলছে যে তারা শ্যাডো গভর্নমেন্ট করবে, এবং শ্যাডো গভর্নমেন্ট তো আপনি ভালোই জানেন, প্রতিটা মন্ত্রণালয়ের সাথে কাউন্টার একজন মন্ত্রী, একজন সরকার হিসাবে মন্ত্রী হতে পারলে, আর এমনি শ্যাডো গভর্নমেন্ট। সুতরাং তারও প্রিভিলেজ থাকবে, প্রত্যেকটা দপ্তরের খবর সে নিতে পারবে, নিয়ে সেখানে যদি বিতর্ক শুরু করে পার্লামেন্টে, ভালো। যদি এই বিতর্কের মধ্যে থেকে গণতান্ত্রিক চর্চা চলতে থাকে, ভালো। আর যদি 2/3 মেজরিটি পাওয়ার কারণে সবাইকে উপেক্ষা করে, আলটিমেটলি উপেক্ষা করতে থাকে, তাহলে তো আমরা অতীত সরকারের সাথে এতে কোনো পার্থক্য দেখব না যদি এটা করেন। কিন্তু আমরা চাই না সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি হোক। এই কারণে বলছি, বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন, তিনি শেখ হাসিনা। এত কঠিন ভাবে মানে সমস্ত সরকারি রাষ্ট্রীয় অর্গানকে ব্যবহার করে সরকারি পরিচালনা করা, ওনার চেয়ে শক্তিশালী কেউ এ পর্যন্ত হয় নাই। 2 নম্বর, তখন প্রশাসনকে সে এনশিওর করছে এইরকম যে আমি তোমাদের টপে আছি, আমি তোমাদের আশ্বস্ত করছি। এইভাবে পুলিশকে ব্যবহার করতে পারতেছে। পুলিশ ডাইরেক্ট তার সাথে যোগাযোগ ছিল। কিন্তু আমার কাছে অন্য কোন সরকার প্রশাসনকে
শেখ হাসিনার মতো ব্যবহার করতে পারবে বলেই আমার কাছে মনে হয় না। সেদিকটা বিবেচনায় করতে গেলে রাষ্ট্রযন্ত্রের উপরে, শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে, শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম আরো কেউ যদি থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। গণভোটের আলোকে আপনার সংস্কার করতে হবে, গণভোটের আলোকে সংবিধান সংস্কার করে তার ভিতরে আপনাদেরকে ঢুকতে হবে। তাহলে আপনি তো এই সংবিধানের মধ্যে ঢুকতেই পারবেন না। এই সংবিধানে বলা আছে, সংবিধানের 142 অনুচ্ছেদে বলা আছে 2/3 মেজরিটি পাইলে সে যে কোনো রকমের পরিবর্তন করতে পারে, সংস্কার করতে পারে। কিন্তু সংবিধানের আবার সাতের খতে বলা আছে 142-এ যা কিছু থাকুক না কেন, 142 অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, প্রথম ভাগের, দ্বিতীয় ভাগের কতগুলো জিনিস আছে, কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে যেমন আছে 4 ক, সেখানে কি যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুর ছবি সমস্ত অফিস, আদালত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সর্বত্র এটা থাকতে হবে, আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে 7-1 আর 2 বলা হয়েছে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে, রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারা চিহ্নিত হবেন। শুধুমাত্র যারা উপভোগ করবে ক্ষমতা তা না, যারা সহায়তা করবে তারাও ওইটার ভিতরে পড়বে। সুতরাং পরিস্থিতি কঠিন। আপনি আইনগতভাবে সংবিধানে হাত দিতে পারবেন না, আপনি বেআইনি ভাবে ঢুকে বসে যেতে পারেন, চালাইতে পারেন। আইনগতভাবে আপনি সংবিধান এমন ভাবে করা, এটা যদি আপনি এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওক নিয়ে সংস্কার কইরা না ঢোকেন, তাহলে আপনি সম্পূর্ণ বেআইনি থাকবেন। আমাদের দেশে পলিটিক্স আছে, কিন্তু পলিসি নিয়ে কেউ ডিসকাশনে যায় না, পলিসির উপরে কেউ স্টাডি করে না, রিসার্চ করে না, এবং এটার এক্সিকিউশন নিয়ে কথা বলে না। আমি কি রাইট ছিলাম, নাকি আমি কথাটা নিজের থেকে বলেছি? বাংলাদেশের বাস্তবতার দিকে যদি আপনি তাকান, আমার কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আবারও ধন্যবাদ দিয়ে শুরু করছি। আপনি যে কথাগুলো বলেছেন, আসলে কথাগুলো অত্যন্ত বাস্তব এবং যুক্তিসঙ্গত। আমাদের অনেকেই পলিসি নাই, যেমন আমরা রাজনীতির মাঠে স্লোগান দেই, কোনো একটা বিষয় নিয়ে আমরা ছেলেদেরকে নামিয়ে দেই, স্লোগান কি, মানি না মানি না। দেখবেন প্রায় আমাদের স্লোগান দেই মানি না মানি না। জিজ্ঞাসা করেন কি মানি না, উত্তর হলো জানি না জানি না। এই যে মানি না আর উত্তর জানি না, এটা আমাদের রাজনীতিতে একটা একটা প্রচলিত হয়ে গেছে। আসলে কি আমরা জানি? আমাদের যারা সরকার প্রধান, আমরা কি জানি আজকে যিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বা যে দল রাজনীতিতে গেছে, তার কি 1 পৃষ্ঠার 10 লাইনে একটা ম্যানিফেস্টো আছে, যেটা অ্যাকশন হোয়াট দে আর গোইং টু ডু? তাহলে আপনি কিভাবে আপনি বলবেন তাদের, যখন যেটা যাচ্ছে বসতেছে? আপনি মনে করেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়, ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো কিভাবে হয়? ক্যাবিনেটের প্রথম কথা হলো এজেন্ডা কে তৈরি করে? এজেন্ডা তৈরি করে ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট সচিব। তাকে বারবার ডাইরেকশন দেয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলে দেন এই বিষয়গুলো নিয়ে আসেন আলোচনার জন্য। তাহলে এই বিষয়গুলো আলোচনার জন্য নিয়ে আসলে পরে তার তো একটু হোমওয়ার্ক থাকতে হবে। এখানে মন্ত্রীরা তো নীতিগত সিদ্ধান্ত নেয় না, মন্ত্রী পরিষদ তো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়, মন্ত্রীরা এক্সিকিউটিভ। তারা দাবি করে তারা এক্সিকিউটিভ, এন্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য চিফ অফ এক্সিকিউটিভ। আমরা যেটা মেজর আক্তার, উইথ ডিউ অল রেসপেক্ট, আপনি কি বলতে চাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী যে তার সচিবকে, মন্ত্রী পরিষদ সচিবকে ডেকে বলবেন দিস ইজ মাই এজেন্ডা এন্ড লেটস টক অ্যাবাউট দোজ সাবজেক্ট এন্ড ইনফর্ম অল দোজ ডিগনিটারিজ এন্ড লেট দেম কাম? ডু ইউ থিংক হি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি? আমি সেটাতে যাব না, আমি বিনয়ের সঙ্গে বলছি আপনাকে, কারো ক্যাপাবিলিটি পার্সোনালিটি যাব না। আমি উইথড্র করলাম। এখন আমি কেন যাব না বলছি, তাতে আমি আমার সাবজেক্টটাকে গুলিয়ে ফেলবো, পার্সোনালাইজ করে ফেলবো, এটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। তাহলে পদ্ধতিটা, সিস্টেমটাকে আমি আন্ডারমাইন করে ফেলবো, অন্য কোনো কারণে না। ভাই মাইন্ড করেন না, জিনিসটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যায়, তাহলে সিস্টেমটাকে আমি গুরুত্ব হারিয়ে ফেলবে। এখানে মন্ত্রী পরিষদ একটা এজেন্ডা তৈরি করে, যে এজেন্ডাটা তৈরি করার পরে সকল মন্ত্রীদের কাছে যায় যে আগামী কালকে বা আগামী সোমবার বা অমুক দিন 8টার সময় মন্ত্রী পরিষদের মিটিং হবে, এই বিষয়গুলো আলোচনায় আসবে। এবং সে আলোচনার জন্য কতগুলো পেপার তৈরি করার কথা,
সকল মন্ত্রণালয়ে যাওয়ার কথা, যে যে মন্ত্রণালয়ের বিষয়গুলো আলোচনা হবে সেই বিষয়গুলো আলোচনায় আসার কথা, আসলে পরে সেগুলো আলোচিত হবে। আমাদের অনেকের যে ধারণা সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ কিন্তু কোনো থিঙ্ক ট্যাঙ্ক নয়, মন্ত্রী পরিষদ কোনো পলিসি মেকার নয়। একটা রাষ্ট্রের পলিসি মেকার হলো ওই রাজনৈতিক দলের স্ট্যান্ডিং কমিটি। যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে ওই দলের স্থায়ী কমিটি হলো সরকারের নীতি নির্ধারণ করে দেওয়া। সেটা মেজর আক্তার, বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে আমি যখন লোকজন খুঁজতে যাই, আমি স্ট্যান্ডিং কমিটিতে দেখি মুজিবুর রহমান সরোয়ার। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই তখন আমি দেখি আব্দুল আউয়াল মিন্টু। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই আমি দেখি গোরখোদক আব্বাস। আমি যখন স্ট্যান্ডিং কমিটিতে লোকজন খুঁজতে যাই আমি দেখি সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদ, সো অ্যান্ড সো ফোর্থ। এখন তাইলে কি সাবজেক্টটা প্রেডিক্টেবল হয়ে গেল না যে তাদের স্ট্যান্ডিং কমিটির পলিসি মেকিং কি হবে? মিল্টন ভাই আমি প্রথমে বলছি যে আমি ব্যক্তিকে নিয়ে পদ্ধতিটা বলছি না, সিস্টেম বলছি, আমি সিস্টেমটা কথা বলছি। ওকে, আমি বলছি রাষ্ট্র পরিচালনার নীতি কে তৈরি করবে। ব্যক্তি যোগ্য হইতে আপনি বলছেন একটা দল, আপনি বলছেন আক্তার ভাই, আপনি বলছেন একটা দল পলিসি নির্ধারণ করবে। এখন আপনি যদি আমাকে বলেন ভাই আমি পলিসি নির্ধারণ করব, বাংলাদেশে চাঁদা বিরোধী একটা পলিসি নির্ধারণ করব, ওই চাঁদা বিরোধীর যে কমিটি করছি, চাঁদা বিরোধীর পলিসির প্রথম ব্যক্তি হবে গোরখোদক আব্বাস আর শাহজাহান খান, তাইলে তো আমরা এমনি বুঝতে পারছি যে আপনি কোন চাঁদা বন্ধ করবেন ভাই। আচ্ছা মিল্টন ভাই, আমাকে কি 3 মিনিট একসঙ্গে কথা বলতে দিবেন একটু, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করতে পারি। all yours থ্যাংক ইউ মিল্টন ভাই। এখন একটা রাজনৈতিক দল জনগণের সামনে ভোট চায়, সরকার তো ভোট চায় না, মন্ত্রী পরিষদ তো ভোট চায় না। আপনি নির্বাচন দিতে শুরু করেছিলেন যে নির্বাচন ফেয়ারলি এন্ড স্কোয়ারলি বিএনপি পাশ করেছে, এটা নিয়ে কথা বলছিলেন। আমি তো আপনার সঙ্গে একমত হওয়ার কথা নই, কারণ আমি বিএনপির অংশ নই, তার বিরোধী চক্র। কাজে আমার যুক্তিতে বিএনপিকে আমি ফেয়ারলি এন্ড স্কোয়ারলি নির্বাচিত হয়েছে বলে স্বীকার করি না। কেন করি না তার পক্ষে আমার যুক্তি আছে, সেই যুক্তি আপনার কাছে গ্রহণযোগ্য হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমি এজ এ পলিটিক্স, রাজনীতি যদি আমি দেখি, রাজনীতি কোরকে যদি আমি দেখি, আমি রাজনৈতিক পর্যালোচনা করি, যেমন ট্রাম্প is a executive executive, he's a president. He doesn't have the body to make a policy. He himself is a policy maker. That is রাষ্ট্রপতি শাসিত সরকারকে দেওয়া হয়েছে, ওখানে কালেকটিভ ডিসিশন নাই, ইন্ডিভিজুয়াল ডিসিশন। তাকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্ট রাখে, তাও নট অলওয়েজ, টু সাম এক্সটেন্স। তাকে ইনএফেক্টিভ করার মতো ক্ষমতা সুপ্রিম কোর্ট রাখে না, কিন্তু তার কিছু কিছু কাজকে সেন্সর করা বা ট্রিমিং করা, প্রনিং করা, এইটা সুপ্রিম কোর্ট করতে পারে। কিন্তু আমেরিকান সিদ্ধান্তগুলো আসে ব্যক্তির কাছ থেকে, প্রেসিডেন্ট বলেন, কিন্তু সিনেট এবং কংগ্রেস তারা প্রিভিউ করতে পারে না, রিভিউ করতে পারে। আমেরিকান প্রেসিডেন্টের কোন ডিসিশনকে কংগ্রেস বা সিনেট প্রিভিউ করতে পারে না, আর্লি কিছু বলতে পারে, করতে পারবা না, এটা করবা, কিন্তু রিভিউ করতে পারে, দরকার বলে রিফিউজ করতে পারে। দ্যাটস ব্যালেন্স অফ পাওয়ার আমেরিকান কনস্টিটিউশন হ্যাজ বিন মেড। বাট ইন বাংলাদেশ কি হচ্ছে, আমাকে, আমি পার্লামেন্ট কথা বলছি, আমি বলছি কালেকটিভ ডিসিশন নিব। The collective decision, the prime minister has no power, he has zero power. He has to only preside the meeting of the cabinet committee. So cabinet বসে প্রিসাইড করবে, কি সিদ্ধান্ত নেবে, তারা কি দেখবে, তাদেরকে কে নির্বাচিত করেছে, নির্বাচিত করেছে রাজনৈতিক দলের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা। রাজনৈতিক দল কাকে মনোনয়ন দিয়েছে, আপনার কাছে চাঁদাবাজ মনে হয়েছে বলেই তাকে চাঁদাবাজ বলছেন, কিন্তু জনগণের কাছে চাঁদাবাজ ঠিক না তো, জনগণ চাঁদাবাজই গ্রহণ করে নিল। আইরনি অফ ফেট কি, আমাদের চরম দুর্ভাগ্য কি, আমরা যাকে প্রকাশ্যে চাঁদাবাজ বলছি, দুর্নীতিবাজ বলছি, দুষ্কৃতিকারী বলছি, জনগণ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনফ্লুয়েসড হয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছে, এন্ড তার কার্যক্রমকে এক ধরনের বৈধতা দিয়ে দিচ্ছে। সেখানে আপনার আপত্তি আছে, আমারও আপত্তি আছে, অনেকের আপত্তি আছে,
কিন্তু গণতন্ত্রের মূল্যায়নে সেটা আপত্তিটা দুপে টিকে না, কারণ মেজরিটি উইচ দ্য এভরিথিং, হি গেটস দ্য ফুল শেয়ার অফ দ্য কেক। তাকে কাউকে ভাগ দেওয়ার জন্য প্রয়োজন পড়ে না। আপনারাই বলছেন, আমরা আপনাদের কাছ থেকে শিখেছি। এখন ধরেন রাজনৈতিক দল এটা পরিচালিত হয় তার স্ট্যান্ডিং কমিটি দিয়া, তার পার্সন কোয়ালিটি সেটাই নির্ভর করবে সেই স্ট্যান্ডিং কমিটিটা হাউ পাওয়ারফুল, হাউ রিচ and how influential they are for the society, for the state. আমি যেটা বলছি এখানে, তাহলে ক্যাবিনেটে কি আসবে সেটা আলোচনা হবে স্ট্যান্ডিং কমিটিতে। স্ট্যান্ডিং কমিটি আলোচনা করবে অন দ্য বেসিস অফ ইলেকশন, ইলেকট্রাল রিজাল্ট and the manifesto they gave it to the people. On the based on that they got the vote. তাহলে এইটাকে প্রাধিকার করে নিয়ে তারা নিয়ে আসবে। সো সিকোয়েন্স অফ ক্যাবিনেট কি হবে? ক্যাবিনেট মিটিং এর আগে পার্টি স্ট্যান্ডিং কমিটি মিটিং হইতে হবে। পার্টি স্ট্যান্ডিং কমিটি will decide if you believe in democracy, if you believe in collective decisions, if you believe in the political supremacy of the political parties, they have to work above the governments. Political party cannot be under the government. এটা আমার কনসেপ্ট, আমি মনে করি, আমি যে ক্ষুদ্র আমার যে ধারণা বা ভাবনা। তাহলে যদি মানডেতে ক্যাবিনেট মিটিং, তাহলে সানডেতে স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে। স্ট্যান্ডিং কমিটি will check the agenda of the cabinet meeting and he will say, Mr. Prime Minister, this subject you cannot discuss tomorrow. Priority of us is this. আপনি আগে 10,000 টাকা খাজনা মাফ করেন, ঋণ মাফ করেন, তারপরে বাংলাদেশ ব্যাংকে গভর্নর চেঞ্জ করবেন কি করবেন না, গো ফর দ্যাট। আগে আপনি পাবলিক কমিটমেন্ট ঠিক করেন, তারপরে চিন্তা করেন আপনি নারায়ণগঞ্জের ওকে জামিন দিবেন কি দিবেন না, জামিন দিবেন, মোদিকে জামিন দিবেন কি দিবেন না, দ্যাট ইউ ডিসাইড লেটার বিফোর। আপনি এটা হলো কে বলবে, যদি রাজনৈতিক দল স্ট্যান্ডিং কমিটি থাকে সেখানে হয়। কিন্তু এখানে কি হচ্ছে, ক্যাবিনেটের মিটিং এর নাম দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে জামিন দেওয়ার, দায় পড়তেছে সরকারের না, দায় পড়তেছে রাজনৈতিক দলের। মোদি কেন জামিন পাইলো পুলিশের আইজিকে জিজ্ঞাসা করে না, আপনি নারায়ণগঞ্জের মেয়র কেন জামিন পাইলো এটার জন্য কমিশনকে জিজ্ঞাসা করে না বা ম্যাজিস্ট্রেটকে, জজকে জিজ্ঞাসা করে না, কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে যে বিএনপি নেতাদেরকে, রাজনীতি নেতাদেরকে। ফলে আমরা পলিটিক্যাল সুপ্রিমেসি এস্টাবলিশ করতে পারি নাই। ক্যাবিনেট ডিসিশন যেটা নিবে সে এজেন্ডাটাই তো ফল্টি, সে এজেন্ডাটা তৈরি করে দিচ্ছে আমলারা। সে আমলাদের দেখানো পথে বেতন বাড়ান, প্রমোশন দেন, স্ট্রাকচারাল চেঞ্জ করেন, এটা কে নিয়ে আসতেছে? আমলা। সরি, তার ভিত্তিতে আপনি ক্যাবিনেট ডিসিশন নিচ্ছেন। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে স্কোয়ারলি এন্ড ফেয়ারলি ইলেক্টেড পিপল, এখানে তো জনগণকে আমি ইগনোর করে যাচ্ছি। জনগণ ভোট দিয়ে সে 5 বছরের জন্য বিদায়, নগদ যা পাইছে এতে সে হ্যাপি। এখন সরকারের ধরে এমপি কে ইনফ্লুয়েন্স করে কারো বাড়ি দখল করা, কারো চর দখল করা, মাস্তানি করা, চাঁদাবাজি করা, all negative factor will come depending on the weakness and the quality of the member of parliament. If member of parliament is active, honest, sincere, dedicated, then nothing will happen undesirable in his area. But if the gentleman, if that gentleman is questionable, then everything will happen other than fair things. এই যে আমাদের কালচার, এই কালচার থেকে বেরিয়ে আসতে আমাদেরকে একজন রেসপন্সিবল, আনসারেবল, ডেডিকেটেড and understand the people mind এরকম একজন পার্টি লিডার দরকার। আনফরচুনেটলি we are in a crisis of that. আমি বিনয়ের সঙ্গে বলছি, আমি বলছি না আমাদের নাই, but we don't have that desire level of the leadership. In other words, we can say আমরা নেতৃত্বের একটা ক্রাইসিসের মধ্যে জাতি এখনো চলছে। যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে সেখানে রাষ্ট্র ক্ষমতা চালানোর মতো বুদ্ধি একজনের কাছে নাই, কালেকটিভলিও যারা বুদ্ধিমান তাদেরকে প্রয়োগ করা হচ্ছে না।
এইখানে সামথিং ইজ রং, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি না, সাহস পাই না। কারণ আমরা সাব ইন্সপেক্টরকে হুকুম যখন দিবে ধরে নিয়ে আসো, সে তখন ওই প্রোটোকল বুঝে না, সংবিধান বুঝে না, আইন বুঝে না। সে আমার কোমরে রশি দিয়ে আমার বউয়ের সামনে, বালবাজির সামনে বাইন্দে নিয়ে যায়। কারণ তাকে অর্ডার দিয়েছে, এন্ড অর্ডারটা কে দিয়েছে? যাকে জিজ্ঞাসা করবে সবাই বলবে উপর থেকে, উপর থেকে, উপর থেকে। কতটুকু উপরে আল্লাহ জানে। কিন্তু আলটিমেটলি তো এক্সিকিউট করে সাব ইন্সপেক্টর। ওই সাব ইন্সপেক্টর আমি ম্যানার শিখে নাই, ওই সাব ইন্সপেক্টর আমি আইন শিখাই নাই, ওই সাব ইন্সপেক্টর রাইট অফ কনস্টিটিউশন শিখাই নাই। তাকে শিখাইছি হুকুম তামিল করো। সে এক্সাক্ট হুকুম তামিল করছে। যার শিকার আমি, আপনি, যার শিকার আমরা মানুষের কাছে খারাপ হচ্ছি, তাদের কাছে খারাপ হচ্ছি। বিকজ আপনি যখন টেলিভিশন ওপেন করে দিচ্ছেন ফর এভরিবডি, উই আর নেকেড টু দি ইচ এন্ড এভরি পার্সন। এখন যে যে অ্যাঙ্গেলে দেখে, যে এক্সরে আইজ দিয়ে দেখছে, সে তো আমাকে নেগেটিভ দেখছে, আমার জামাকে দেখছে না। ওকে, মেজর আক্তার, আপনাকে আমি একটু থামাই আমার নিজের কনফিউশনের জন্য না, একটু ক্লারিফাই করার জন্য। প্রথম একটা জায়গায় আপনি বলছেন বদিকে যখন জামিন দেয় অথবা 2 দিন পরে ফাঁসির আদেশ প্রাপ্ত ওসি পবিত্র ছাইরা দিবে, এটা যখন করে বা করবে, আহ আপনি বলছেন যে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত এটা না, ওখানে বসে জাস্ট অর্ডারটা তৈরি করা হয়। এখানে একটা জিনিস আপনার আর আমার কথার বোঝার জন্য, you and me, we both are admitting that there is no presence judiciary, or they are saying, or there any impartial opinion or legal brief that under what circumstances that individual can be released. মানে তাইলে কি আপনি বলছেন ক্যাবিনেট যে মিটিং করে সেখানে তাইলে সিদ্ধান্ত হয় যে জুডিশিয়ারিকে ম্যানিপুলেট করো, তাকে ছেড়ে দাও, ওসিরও জিজ্ঞাসা করার দরকার নাই, তদন্তকারীরও জিজ্ঞাসা করার দরকার নাই, ফ্যামিলিরও ইনফর্ম করার দরকার নাই, ছেড়ে দাও? মানে সাবজেক্টটা কি এরকম? সাবজেক্টটা একটু খারাপ, একটু জঘন্য। কারণ বদি বলেন বা যে কোনো লোককে বলেন, ছেড়ে দেওয়ার পিছনে কোনো না কোনো একজন ব্যক্তি রেসপন্সিবল। কোনো না কোনো একজন ব্যক্তি কোনো না কোনো সূত্রে বা টেলিফোনে বা ইনডাইরেক্টলি ওই জজকে ইনফ্লুয়েন্স করতে বাধ্য হয়েছে যে ইউ লিভ হিম। ওই ব্যক্তিটিকে এটা ডিফিকাল্ট হয়ে গেছে। এই জন্য আমি বলছি, যদি একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো অপরাধীকে জেলখানায় রাখবো না, সবাইকে বিনা বিচারে যারা আটক আছে তাদেরকে ছেড়ে দিব, তাহলে যে আমরা যে আইনের দায় কাজ করছি, যে আইনের ভিত্তি যারা তৈরি করবে, অর্থাৎ যে পার্টির পাওয়ার, তাই তো আইনের ভিত্তি তৈরি করবে। তো তাদের কনসেপ্ট হলো যে সংবিধানের ধারাটাকে পুনরুজ্জীবিত করো, অর্থাৎ বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। তো সেইখানে যাদের বিচার হয় নাই তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ওই পলিটিক্যাল পার্টির কোনো না নাই। কারণ আইনের চোখে বদি এখনো অপরাধী হয় নাই, সমাজের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে বদি অপরাধী। মানে বদির বিচার কেন 1 বছর ধরে হলো না, এটার জন্য কি আমি জবাবদিহি করেছি প্রশাসনকে? আমি কি বিচারককে জবাবদিহি করেছি? আমি কি পুলিশকে জবাবদিহি করেছি? করি নাই। এই যে করলাম না, তাহলে আমার নীতিটা কি? তাহলে আমি কি বিনা বিচারে মানুষকে আটক রাখবো যেভাবে শেখ হাসিনা রাখতো? আমি কি গুম খুন নির্যাতন করে আমার অপোজিশনকে আমি দাবায় রাখবো? এমনও তো হয়েছে অনেক অপরাধীকেও, জেনুইন মানে একদম জঘন্য অপরাধীকেও গুম খুনের আওতায় শাস্তি দেওয়া হয়েছে। আজকে তারা হিরো হয়ে যাচ্ছে। আপনি জানেন যে অনেকে হিরো হয়ে যাচ্ছে যাদেরকে মানে যাদের নামে এলাকায়, গ্রামে গঞ্জে, ঢাকা শহরে ত্রাস সৃষ্টি হতো কোনো ব্যবসায়ীরা। আমি কেন বলছি, আমার ছেলে যখন আপনার নিউ ইয়র্কে পড়তো, তখন আমি তাকে ওই $1 বান্ডেল নিয়ে দিয়ে রাখতাম, বলতাম যে তোমার কালো দেখা হইলে চাইলে $1 দিয়ে দিও, কারণ না ছুরি মেরে দিব। কারণ ওখানে আমেরিকার ওই রাস্তায়, ওই ট্রেনে মাদকাসক্তরা কি কতটুকু প্রভাব রাখে এটা তো বাংলাদেশে বলা যাবে না, এটা তো পত্রিকা বলা যাবে না। কিন্তু ফ্যাক্ট হলো কালো যে মাদক আসক্ত, সে যদি হাত পাতে টাকা দেবে না, আর যদি $1 না দেন তাহলে ইউ উইল বি ইন ট্রাবলস। এই কথাটাকে আমি বাংলাদেশে বলতে পারবো।
কিন্তু সে মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে, তখন কিন্তু আমরা নেগেটিভ ওয়ে দেখি, তখন কিন্তু আমরা ট্রাম্পের উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেখি। কিন্তু আমেরিকা যে কি সমস্যা আমেরিকার মেয়রের, এই মাদক কন্ট্রোল করা, বলেন মিল্টন ভাই, বলেন কি কি আমরা একটা জায়গায় একটা কাজ করি, আমরা কি করি, যেমন আপনি আর আমি আলোচনায়, এটা এটা আমার আর আপনার দোষ নেই। আমরা অনেক সময় রাজনীতিকে কম্পেয়ার করতে গেলে আমেরিকার সামাজিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপটকে আমরা গোলায়া ফেলাই। জি 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 শিওর। এখন কিন্তু স্ট্যান্ডার্ড ওয়াইজ যদি আমরা চিন্তা করি, আমেরিকান ইকোনমির সাথে কি আমরা বাংলাদেশের ইকোনমিকে কম্পেয়ার করি? আমেরিকান এডুকেশন স্ট্যান্ডার্ডকে কি বাংলাদেশের এডুকেশন স্ট্যান্ডার্ডকে কি আমরা কম্পেয়ার করি? করি না, এগুলো যায় না। আমেরিকান পলিসির সাথে কি আমরা বাংলাদেশের পলিসিকে আমরা কম্পেয়ার করি? যায় না। হাসিনা শেখ ওইখানে বসে বসে কইতো ঢাকায় পানি উঠলে আমারে সবাই গালি দেন, এখন নিউ ইয়র্কেও পানি উঠছে। মানে এ ধরনের কম্পারিজন হইতেছে রাস্তাঘাটের কথাবার্তা, এর কোনো কম্পারিজন নেই। কিন্তু আপনাকে যদি আমি ঠান্ডা মাথায় একটা কথা, না মিল্টন ভাই, না মিল্টন ভাই, আমি হারায় যাব, আমি হারায় যাব, আমি আপনার ওখানে আসবো আবার। নির্বাচন হয় নাই হাসিনা যাওয়ার পরে, নির্বাচনের কিছুদিন আগে আমাকে, আমি নাম বলতে পারবো না, অত্যন্ত সিনিয়র মোস্ট পুলিশের কয়েকজন লোক আমাকে বলছে যে বদিকে ছেড়ে দেওয়ার ওয়াদা করছে সালাউদ্দিন আহমেদ এবং প্রদীপকেও ছেড়ে দেওয়ার প্রমিস করছে সালাউদ্দিন আহমেদ। আমি বলছি আপনারা জানলেন কিভাবে? বলছে যে কোথায় আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে, সালাউদ্দিন এক্স ওয়ার্ড কি কি বলছে। আমি বললাম বলেন কি, তাইলে প্রদীপকেও ছাড়া হবে? তা হাবাউট মেজর সিনহা, তারা যে মাইরা ফেলাইলো? বলছে এগুলো যেগুলো গেছে এগুলো গেছে, এগুলো নিয়ে কথাবার্তা বলা হবে না। এখন আমি ঠান্ডা মাথায় আমি চিন্তা করলাম, তো এক্ষেত্রে আমি তারে বললাম যে এক্ষেত্রে কি আপনাদের কিছু করার নাই পুলিশের? ভাই এত সিনিয়র মোস্ট একজন অফিসিয়াল যদি বলে, আপনি কি মনে করেন যে আপনারা নিউ ইয়র্কে আছেন, রাজত্বকে কেউকে ছাড়তে গেলে পেরোল ডিভিশন একটা ইনভেস্টিগেট করে, করার পরে এটার ওপিনিয়ন ট্রায়াল কোর্টে পাঠায়, ট্রায়াল কোর্টে পাঠার পরে ভিকটিমের কাছে পাঠায়, ভিকটিম অনুমতি দেয় যে ঠিক আছে তারে ছাড়তে পারে, আমার অনুমতি নাই। এইটার লগে কি আপনি বাংলাদেশের তুলনা করবেন যে আপনি আপনার ছেলের $1 দিচ্ছেন? এখন কথাটা হইতেছে বাংলাদেশে আমার আর আপনার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিছে বদিরে ছাইরা দিবে। যেই বদি পার্লামেন্টে দাঁড়ায়া বলছে যে তারেক রহমান হইতেছে একটা বেজমা, যে মানুষ খুন করে, টাকা পাচার করে, যে এতিমের টাকা মাইরা খায়, আজকের বদিকে ছাইরা দেওয়া হয়েছে। এখন তারেক রহমানের সমালোচনা করা যাইতেই পারে গণতান্ত্রিক দেশে, কেন না? কিন্তু এই যে বদিরে ছাড়ছে, আরো কত বদিরে ছাড়বে এবং প্রদীপরে হজর থেকে ছাইরা দিবে। কিন্তু বাংলাদেশে তো এর কোনো প্রোটোকল হয় না। যাই হোক, আমি প্রসঙ্গটা অন্যদিকে গেছি, এবার আমি আসল প্রসঙ্গে আসি। তার ভাই, যেভাবে দেশের বর্তমান পলিসি মেকাররা সিদ্ধান্ত নিতেছে, তো পলিসি মেকার তো আর না, আপনি খোলাসা করে দিচ্ছেন যে ক্যাবিনেট মিটিং এ কোনো এজেন্ডা থাকে না, জাস্ট কতগুলো সাবজেক্টের সিদ্ধান্ত দিয়ে দেয় ক্যাবিনেট মিটিং এর নাম কইরা। জ্বালানি মন্ত্রী হঠাৎ করে বলছে কতগুলা ঋণ নিয়ে আমি বসে আছি, এই ঋণগুলা যদি আমি শোধ না করি তাহলে তো লোডশেডিং রোজার মাসে হইতে থাকবে। অর্থাৎ পরোক্ষভাবে আপনারে আর আমারে বলতেছে, নির্বাচিত সরকারের জ্বালানি মন্ত্রী কইতেছে আদানির যে বিলগুলা বাকি আছে ইনুস সাহেব দেয় না, এগুলো তো আমার পুরোটা দিয়ে দেওয়া লাগবে। এখানে অবজেকশন দিতে পারে অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়, উনিও এখন আমাদের সাথে আছে। আর মধ্যে থেকে আরেকটা অবজেকশন দিতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একজন ঋণ খেলাপি নতুন নিয়োগ দিছে, তারও আমাকে দলে আনা হয়েছে, কোনো অসুবিধা নাই। আসলে সাবজেক্টটা কোন দিকে যাইতেছে? তাইলে আমি কি সহজভাবে যে কথাটা বলছি তারেক রহমান আর বিএনপির বিজয়ের অর্থ আওয়ামী লীগের সফল প্রত্যাবর্তন, আমি কি কথাটা কি একটু বাড়াইয়া বলছি, নাকি আপনার মনে হয় সার্বিক পরিস্থিতিতে আমরা ওই দিকেই যাচ্ছি?
দেখেন, আমাদের দেশে পুরনো একটা শ্রুতি আছে, বাপের শ্রাদ্ধে গোষ্ঠী নষ্ট। অর্থাৎ বাপ বড় লোক ছিল কিন্তু ঋণ করে গেছে, বাপ মারা যাওয়ার পরে বাপের সম্মানে শ্রাদ্ধ করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, কিন্তু বাপের তহবিলে কিন্তু টাকা রেখে যায় নাই। সে তখন ডাইনে বায়ে ঋণ করে সে বাপের শ্রাদ্ধ করেছে। আপনি এই বাংলাদেশ সরকার প্রথমে এসে আপনি বললেন কি আপনি কোনো লোডশেডিং রাখবেন না, জিরো করবেন। ভেরি গুড, ভেরি গুড অ্যাম্বিশন, এভরিবডি ইজ ভেরি পিপল ডিসিশন, জনগণের কল্যাণের ডিসিশন। কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে আমাকে 100% বিদ্যুৎ দিতে হলে আমার ফুয়েল কনজাম্পশন ডেলি কত, আমার ডেলি ইম্পোর্ট অফ ফুয়েল কত, যেখানে আমার ফুয়েল বলতে গেলে মিনিমাম 5% ফুয়েল আমার নিজস্ব লোকাল নাই। গ্যাস বেসড বিদ্যুৎ উৎপাদন এখন হচ্ছে না, কারণ আমি ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও আমি বিদ্যুৎ দিতে গ্যাস দিতে পারছি না। আর এগ্রিকালচারের জন্য বোরোর জন্য এখন সবচেয়ে হাইয়েস্ট ফার্টিলাইজার ডিমান্ড টাইম। এই ফেব্রুয়ারি মার্চ হলো সবচেয়ে হাইয়েস্ট ফার্টিলাইজার কনজাম্পশন টাইম। এখন এই সময় ফার্টিলাইজার যদি আমি দিতে না পারি তাহলে ডাইরেক্টলি আমার কৃষিতে হ্যাম্পার করবে, কৃষি উন্নয়নে কৃষি উৎপাদনে হ্যাম্পার করবে। কৃষি উৎপাদনে হ্যাম্পার করা মানে আমার শস্য উৎপাদনে হ্যাম্পার হবে, তার মানে আমার ফুড রিজার্ভে হাত পড়বে। ফুড রিজার্ভে হাত পড়তে গেলে জনগণের হাহাকার সারা বাংলাদেশ ব্যাপী বেড়ে যাবে বিদ্যুতের চেয়ে বেশি। এখন মিডল ক্লাসকে হ্যাপি করার জন্য আপনি বলছেন এই রোজার মাসে তো প্রশ্নে ওঠে না আপনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লোডশেডিং দিবেন না। আমি অ্যাপ্রিসিয়েট করার পর আমি বলছি এই কথাটা বলার মতো কি ফান্ড আপনার কাছে ছিল? আপনি কি ক্যালকুলেট করেছেন? আপনি কি সবার সঙ্গে বসে দেখেছেন? আপনি জনগণকে বললেই হইতো যে আমরা হয়তো 1-2 ঘন্টা 5 ঘন্টা লোডশেডিং দিতে হইতে পারে, তবে আমি চেষ্টা করব ইফতারের সময়, সেহরির সময়, তারাবির সময় আমি লোডশেডিং না দিতে। তবে আপনারা 10টার মধ্যে সব কাজ শেষ করে 2টা পর্যন্ত আপনারা লোডশেডিং এক্সপেক্ট করেন না, এই সময় আপনার হারিকেন জ্বালায় রাতে ঘুমায়েন। আমার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, তবে আমি চেষ্টা করবো। এটা বললে কি হতো? আপনি ভোট কমে যেত? আপনার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে নেই। এই সস্তা কথা বলার কি প্রয়োজন ছিল? আপনি 10,000 টাকার সুদ প্লাস 10,000 প্লাস সুদ, এটা কারো 15, 20, 30 হতে পারে, কারণ অনেকে তো 10, 15 বছর ধরে 20 বছর ধরে ঋণ দিতে পারেন নাই। এই সবগুলোই তো কৃষি ব্যাংকের লোন না, সবগুলোই তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ না। এখানে অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো তাদের নিজেদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। তারা হয়তো এখন বুক থেকে ডেবিট করে দিবে, যেহেতু তাদেরকে ডাইরেক্ট পে করতে হবে না, বুক থেকে ডেবিট হয়ে যাবে। তার লসেই আছে, লস যখন অ্যালাউই করছেন তখন আরো লস অ্যালাউ করবেন। ওকে, এই নীতিতে ভালো,